আমাদের প্রতিদিনের এই একঘেয়ে আর ক্লান্তিকর জীবনে চারপাশের খবরগুলো দেখলে মাঝে মাঝে মনে হয় না যে পৃথিবীটা ভীষণ স্বার্থপর হয়ে গেছে। মানে সংঘাত আর নেতিবাচক খবরের ভিড়ে আমরা প্রায় ভুলে যাই যে খুব ছোট ছোট কিছু ভালো কাজ একটা সমাজে কতটা বড় প্রভাব ফেলতে পারে। তো আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমনই একটা মনস্তাত্ত্বিক ভূমিকম্প নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, একদম। বিষয়টা সত্যিই খুব ইন্টারেস্টিং, তাই না? আজ আমরা আলোচনা করছি অ্যালেন লেভির লেখা অসাধারণ একটা উপন্যাস থিও অফ গোল্ডেন নিয়ে। আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু বইটার সামারি বা সারাংশ বলে যাওয়া নয়, বরং এই আধুনিক যুগে সম্পূর্ণ বেনামি আর নিঃস্বার্থ কাজ কিভাবে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয় সেটা বিশ্লেষণ করা। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খতিয়ে দেখি। হ্যাঁ, অবশ্যই। এই আলোচনাটা শুরু করার আগে আমাদের কাহিনীর যে প্রেক্ষাপট সেটা একটু বোঝা দরকার। গল্পটা আবর্তিত হয়েছে জর্জিয়া অঙ্গরাজ্যের গোল্ডেন নামের একটা ছোট্ট কাল্পনিক শহরকে কেন্দ্র করে। জর্জিয়ার ওই শহরটার নামই গোল্ডেন, তাই তো? হ্যাঁ, শহরটার নামই গোল্ডেন। আর নামটা যেমন, এর চারপাশের প্রকৃতি বা মানুষের জীবনযাত্রাও ঠিক তেমনই শান্ত। আর এই শহরেরই একজন বাসিন্দা হলেন থিওডোর, যাকে সবাই সংক্ষেপে থিও বলে ডাকে। এই থিও চরিত্রটা তো খুব একটা আহামরি কেউ নয়, আমি যতটুকু জানি। একদমই তাই। থিওর পরিচয়টার মধ্যেই একটা দারুণ বৈপরীত্য আছে আসলে। তিনি কোনো সেলিব্রিটি নন বা কোনো বিরাট ধনী ব্যবসায়ীও নন। তিনি অত্যন্ত সাধারণ, বয়সের ভারে নুব্জ একজন প্রবীণ মানুষ। রাস্তায় দেখলে হয়তো আমরা দুবার ফিরেও তাকাবো না এমন কেউ। ঠিক বলেছেন। হয়তো রোজ সকালে রাস্তার মোড়ে কফি খাচ্ছে, কিন্তু আপনার চোখেই পড়বে না। অথচ এই সাদাসিদে মানুষটিকে ঘিরেই পুরো গোল্ডেন শহরের আবেগ আর সম্পর্কের একটা অদৃশ্য জাল তৈরি হয়েছে। আর আমার কাছে এই কাহিনীর সবচেয়ে অদ্ভুত দিকটা কি মনে হয়েছে জানেন? এই পুরো গল্পটার বা থিওর জীবনের আসল প্রভাবটা শুরু হয় কিন্তু তার মৃত্যুর পর থেকে। হ্যাঁ, এটাই বইটার সবচেয়ে বড় চমক। যখন তিনি বেঁচে ছিলেন তখন তো তিনি শহরের আর 10টা মানুষের মতোই একজন ছিলেন, কিন্তু তার মৃত্যুর পরেই যেন শহরবাসীর চোখের সামনে এক অবিশ্বাস্য নতুন জগৎ উন্মোচিত হতে শুরু করে। আমি যদি বিষয়টা বোঝানোর জন্য একটা উপমা দিই। হ্যাঁ, বলুন না। আমরা তো সবাই গোয়েন্দা গল্প বা ডিটেকটিভ থ্রিলার খুব পছন্দ করি, তাই না? সেখানে মূল রহস্যটা থাকে খুনটা কে করেছে বা মোটিভ কি ছিল। কিন্তু থিওর গল্পটা হলো এমন একটা মনস্তাত্ত্বিক ডিটেকটিভ স্টোরি যেখানে রহস্যটা হচ্ছে লোকটি আসলে কে ছিলেন। চমৎকার একটা উপমা দিয়েছেন। আমার প্রশ্নটা হলো, একটা মানুষের জীবনের গল্প তার মৃত্যুর পর শুরু হলে সেটা হঠাৎ করে এতটা শক্তিশালী হয়ে ওঠে কেন? এর পেছনে আসলে কোন মনস্তত্ত্ব কাজ করে? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো লেখক অ্যালেন লেভি মৃত্যুর পর থেকে গল্প শুরু করার মাধ্যমে মূলত মানুষের সেই মনস্তাত্ত্বিক অভাববোধ, বা যাকে আমরা ইংরেজিতে ভয়েড বলি, সেটার ওপর খুব জোর দিয়েছেন। ভয়েড বা শূন্যতা, ওই মানুষটা না থাকার শূন্যতা? হ্যাঁ, একদম। ধরুন, আমরা যখন প্রতিদিন কাউকে দেখি, তার সাথে কথা বলি বা তাকে আমাদের প্রাত্যহিক জীবনের একটা অংশ হিসেবে ধরে নিই, তখন তার উপস্থিতিকে আমরা খুব সাধারণ মনে করি। কিন্তু মানুষটি যখন আর থাকে না, তখন তার সেই শূন্যস্থানটা আমাদের প্রবলভাবে ধাক্কা দেয়। ও আচ্ছা, অনেকটা কোনো ছবির নেগেটিভ স্পেসের মতো, তাই তো? যেখানে মূল অবজেক্টটা নেই, কিন্তু ওই না থাকাটাই ছবিটার আসল অর্থ তৈরি করছে। ঠিক তাই। থিওর ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছিল। তার এই শারীরিক অনুপস্থিতি শহরের মানুষদের বাধ্য করেছিল এটা ভাবতে যে ওই মানুষটা তাদের প্রতিদিনের জীবনের ঠিক কতটা জায়গা জুড়ে ছিলেন। তার আমরা বাতাসের উপস্থিতি তখনই সবচেয়ে বেশি অনুভব করি যখন আমাদের দম বন্ধ হয়ে আসে। দারুণ বলেছেন। আর থিওর মৃত্যুর পর শহরের মানুষ ঠিক কী আবিষ্কার করেছিল সেটা জানলে এই শূন্যতার ধাক্কাটা আরও জোরালো হয়। এখানেই বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। থিও তার সারা জীবন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে একটা কাজ করে গেছেন, আর সেটা হলো সম্পূর্ণ গোপন দান। হ্যাঁ, গোপন দান বা অ্যানোনিমাস চ্যারিটি। তিনি কখনো নিজের নাম প্রকাশ করে কাউকে এক পয়সাও দেননি। যখন কারো ওষুধের বিল দেওয়ার সামর্থ্য ছিল না, বা যখন কেউ তার স্বপ্ন পূরণের জন্য সামান্য টাকার অভাবে ভুগছিল, তখন থিও সম্পূর্ণ গোপনে ত্রাতা হয়ে আসতেন। আর মজার বিষয় হলো, এই সত্যগুলো দিনের আলো দেখে তার মৃত্যুর পর পাওয়া একটা ব্যক্তিগত ডায়েরি আর অসংখ্য বেনামি চিঠির ড্রাফট থেকে। একদম। গোল্ডেন শহরের প্রতিটি কোণে যেন তার নিঃস্বার্থ ভালোবাসার চিহ্ন আবিষ্কৃত হয়।
আমার তখন ওই বিখ্যাত উক্তিটার কথা বারবার মনে পড়ছিল। কোন উক্তিটা? ওই যে মানুষের উপকার করো এমনভাবে যেন তোমার বাম হাত জানতেই না পারে তোমার ডান হাত কি করছে। মানে থিও তো অনেকটা একজন গোপন সুপারহিরোর মতা, তাই না? যার পরাশক্তি হল নিঃশব্দে মানুষের ওষুধের বিল মিটিয়ে দেওয়া। সুপারহিরো কথাটা খুব মানানসই এখানে। তবে যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে এই বেনামি বা গোপন দানের মনস্তাত্ত্বিক দিকটা কিন্তু খুব গভীর। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? হ্যাঁ, ধরুন আমরা যখন কাউকে সাহায্য করি এবং গ্রহীতা যখন জানে যে কে তাকে সাহায্য করেছে, তখন অবচেতনভাবেই সেখানে একটা ক্ষমতার সমীকরণ তৈরি হয়, ইংরেজিতে যাকে বলে পাওয়ার ডাইনামিক। একটু থামাবো আপনাকে। এই ক্ষমতার সমীকরণ বলতে ঠিক কি বোঝাচ্ছেন? কারণ বিপদে সাহায্য করলে তো একটা সুন্দর সম্পর্ক তৈরি হওয়ার কথা। এখানে নেতিবাচক কিছু আসে কোথা থেকে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। ধরুন আপনি খুব আর্থিক সংকটে আছেন, আর আপনার এক পরিচিত মানুষ আপনাকে অনেকটা টাকা দিয়ে সাহায্য করলেন। বুঝতে পারছি। এরপর থেকে যখনই আপনি ওই মানুষটির মুখোমুখি হবেন, আপনার মনের ভেতর একটা প্রবল কৃতজ্ঞতার বোঝা কাজ করবে। সাহায্য পাওয়া মানুষটি নিজেকে সবসময় দাতার কাছে ঋণী মনে করে। ও আচ্ছা, মানে আমি হয়তো তার কোনো কথার প্রতিবাদ করতে পারবো না বা সমকক্ষ হিসেবে মিশতে পারবো না। একদম ঠিক। এটি অনেক সময় গ্রহীতার আত্মসম্মানে একটা অদৃশ্য আঘাত আনে। কিন্তু দান করে নিজের নাম সম্পূর্ণ গোপন রাখার মাধ্যমে থিও মূলত সেই গ্রহীতাকে এই চিরস্থায়ী কৃতজ্ঞতার বোঝা থেকে মুক্তি দিয়েছেন। বাপরে, এটা তো আমি আগে ভেবেই দেখিনি। তার মানে এটা কেবল সাহায্য নয়, এটা মানুষের আত্মসম্মান রক্ষার এক নীরব প্রচেষ্টা। হ্যাঁ, তিনি মানুষের শুধু পকেট ভরাননি, তিনি মানুষের মেরুদণ্ডটাও সোজা রাখতে সাহায্য করেছেন। দারুণ একটা পয়েন্ট। আর এই জায়গা থেকে আমরা উপন্যাসের মূল 3টি শিক্ষার দিকে যেতে পারি। থিওর এই ব্যক্তিগত কাজগুলো কিভাবে পুরো সমাজের জন্য একটা দর্শনে পরিণত হলো, সেটাই তো বইয়ের মূল থিম। ঠিক বলেছেন। বইটিতে মূলত 3টি বড় শিক্ষার কথা বলা হয়েছে। প্রথমটি হল উদারতা বা জেনারসিটির এক নতুন সংজ্ঞা। মানে উদার হওয়ার জন্য যে কোটিপতি হওয়ার প্রয়োজন নেই, সেটা? হ্যাঁ, আমরা তো সাধারণত ভাবি উদার হতে গেলে প্রচুর টাকা থাকতে হয়, কিন্তু থিও প্রমাণ করেছেন যে উদারতার জন্য টাকার চেয়ে বেশি প্রয়োজন হল সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা আর একটা বড় মন। সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? যে তিনি সবার অভাবটা ঠিক বুঝতে পারতেন? একদম। থিও কিন্তু সবাইকে ঢালাওভাবে টাকা বিলিয়ে বেড়াননি। তিনি নীরবে পর্যবেক্ষণ করতেন কার ঠিক কি প্রয়োজন। হয়তো কোনো মুদি দোকানির মেয়ের কলেজে ভর্তির ফিজ আটকে আছে বা কারোর ওষুধের টাকা নেই, থিও ঠিক সেই সমস্যার গোড়াটা চিহ্নিত করতেন। তার মানে আমাদের চোখ কান খোলা থাকতে হবে, আশেপাশের মানুষের নীরব কষ্টগুলো বুঝতে হবে। আর দ্বিতীয় শিক্ষাটা কি? দ্বিতীয়টা হল ক্ষমা এবং সম্পর্ক। থিওর এই নিঃস্বার্থ কাজগুলো শহরের মানুষদের একে অপরের প্রতি পুরনো ঘৃণা ভুলে আবার একত্রিত হতে সাহায্য করেছিল। আর তৃতীয় শিক্ষাটা হলো জীবনের সার্থকতা নিয়ে, তাই না? হ্যাঁ, আমরা জীবনে কতটা উপার্জন করলাম তার চেয়ে বড় বিষয় হলো আমরা কতজনের মুখে হাসি ফোটাতে পারলাম। কিন্তু দাঁড়ান, আমি এবার একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখতে চাই। হ্যাঁ, বলুন। মানে শুনলে খুব ভালো লাগে, কিন্তু আজকের এই আধুনিক স্বার্থপর আর ভীষণ দ্রুতগতির পৃথিবীতে দাঁড়িয়ে থিওর মতো এমন নিঃস্বার্থ ও গোপন সাহায্য কি আসলেই বাস্তবসম্মত? আপনার এই সংশয়টা খুবই যৌক্তিক। মানে আমরা এমন একটা সময় বাস করি যেখানে সবাই নিজের প্রোফাইল ভারী করতে ব্যস্ত। সেখানে এই কনসেপ্টটা কি একটু বেশি আদর্শবাদী শোনায় না? এটা কি কেবলই একটা সুন্দর কল্পকাহিনী নয়? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আপনি যদি আজকের দিনের লেন্স দিয়ে দেখেন, তবে থিওর কাজগুলোকে অবাস্তব মনে হতেই পারে। কিন্তু এখানেই অ্যালেন লেভি মানব মনস্তত্ত্বের একটা দারুণ দিক তুলে ধরেছেন। কি রকম? আপনার এই সন্দেহটা একদম স্বাভাবিক, কারণ আমরা লেনদেনের পৃথিবীতে অভ্যস্ত। কিন্তু উপন্যাসে দেখানো হয়েছে যে যখন সাহায্যগুলো একেবারে নিখাত হয় আর কেউ কোনো দাবি নিয়ে আসে না, তখন সন্দেহটা বিস্ময়ের রূপ নেয়। মানে যখন আমি দেখি যে কেউ আমার কাছে কোনো প্রতিদান চাইছে না। ঠিক তাই। তখন আপনি যখন আপনার সেই রাগী প্রতিবেশীর দিকে তাকাবেন যার সাথে রোজ আপনার ঝগড়া হয়, আপনার মনে হতে পারে, আচ্ছা ওই খামটা কি এই লোকটা দিয়ে থাকতে পারে? ও, আমি এখন বুঝতে পারছি বিষয়টা। মানে যেহেতু দাতার পরিচয় অজানা, তাই সম্ভাব্য দাতা হিসাবে পুরো শহরটাই আমার কাছে উন্মুক্ত হয়ে যাচ্ছে। একদম ঠিক ধরেছেন। আমি যাকে প্রতিদ্বন্দ্বী ভাবছি সেও তো আমার সেই গোপন উপকারী বন্ধু হতে পারে। হ্যাঁ, আর এর ফলে পুরো সমাজের মানুষের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়।
গোপন দান এভাবেই পুরনো দ্বন্দ্ব ভুলিয়ে নতুন সম্পর্ক তৈরিতে জাদুর মতো কাজ করে। এটা তো সত্যি মানুষের মনের বিষাক্ততা দূর করার জন্য যথেষ্ট। আমি ভাবতেই পারিনি যে বেনামি হওয়াটা একটা পুরো কমিউনিটিকে এভাবে বদলে দিতে পারে। এই কারণে থিও শুধু একজন দয়ালু মানুষ নন, বরং একজন নীরব সমাজ সংস্কারক। অ্যালেন লেভির লেখার সরলতা আসলেই আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীটা হয়তো এখনো অতটা খারাপ হয়নি যতটা আমরা ভাবি। বইটি মনকে প্রশান্তি দেয়, আবার কাঁদায়। একদম। বিশেষ করে আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে থিওর গল্পটা পড়া ভীষণ জরুরি। হ্যাঁ, যেখানে প্রতিটা ভালো কাজ লাইক বা ভিউয়ের জন্য প্রচার করা হয়। ঠিক বলেছেন। আমরা এমন একটা সংস্কৃতিতে আছি যেখানে ক্যামেরার সামনে না দাঁড়ালে যেন কোনো ভালো কাজই হয় না। সেখানে থিওর এই দর্শন এক নীরব কিন্তু শক্তিশালী বিদ্রোহ। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে একটা ভালো কাজ তার নিজের অস্তিত্বেই সম্পূর্ণ। পিআর এজেন্সির দরকার নেই। একদমই তাই। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। থিওর জীবন সত্যিই একটা শান্তির আশ্রয়। তবে শেষ করার আগে আমি সবার জন্য একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। হ্যাঁ, এটা খুব দরকার। না পরে সম্পূর্ণ গোপনে অন্তত একটি ভালো কাজ করি কারোর জন্য। চমৎকার একটা চিন্তা। সেটা হতে পারে কারো ফেলে যাওয়া কফির কাপ ডাস্টবিনে ফেলে দেওয়া, বা বেনামে কারো প্রশংসা করা। তাহলে আমাদের চারপাশের পরিবেশটা কতটা বদলে যেতে পারে। অনেকখানি বদলাবে আমি নিশ্চিত। তাই না? আমাদের রেখে যাওয়া আসল লিগেসি কি? বড় বড় ডিগ্রি, নাকি সেই অদৃশ্য কাজগুলো যা মানুষের হৃদয়ে খোদাই করা থাকে? ভাববেন বিষয়টা। আজ এখানেই শেষ করছি।